তোকে তুলসী মালা গলাতে নিয়ে ভালো লাগছে। 3 বছর আগে আমি গিয়েছিলাম বৃন্দাবনে। যে জীবনে এমন না যে এইসব রাস্তাতে আসার পর বা তুমি নাম জপ করলে বা কোনো কিছু করলে জীবনে আর কোনো প্রবলেম আসেই না, এরকমটা কিন্তু মোটে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদের কোথাও না কোথাও থেকে সেই অ্যান্সারটা মিলবেই। নমস্কার, আমি প্রিয়া। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো গাইজ, আমি আমার চ্যানেলে র্যান্ডম কথাবার্তা শেয়ার করছি এখন, আর গল্প শেয়ার করছি। তো আজকের যে গল্প সেটা হলো আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন পূরণ হয়েছে। সেটা হলো আমি দীক্ষা নিতে পেরেছি আর তুলসী মালা গলাতে নিতে পেরেছি। এটাই হলো আমার জীবনের সবথেকে বড় স্বপ্ন ছিল। তো গাইজ, আজকের স্টোরিটা এটা নিয়েই। তো আমি এমন একটা মেয়ে যে আমি প্রচুর ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন এইসব নিয়ে প্রচুর ঘাটাঘাটি করি। হ্যাঁ, তো এটা হলো নতুন সাল 2026। তো 2026এও আমি আমার স্বপ্নের লিস্ট বানাই। আমি টোটাল 16টা স্বপ্ন বানাই, যে আমার মানে 16টা স্বপ্ন পূরণ হতে হবে। আমার জীবনের 16টা ইচ্ছা, মানে ইচ্ছা তো অনেক রয়েছে, বাট 16টা মেন। তো এর মধ্য থেকে আমি সবথেকে আমার যেটা টাফ মনে হয়েছিল সেটা হলো এই দীক্ষা নেওয়ার ব্যাপারটা। কেননা আমার কোনো আইডিয়া ছিল না যে মানে বাড়িতে এত জলদি আমাদের বাড়িতে সবাই কনভিন্স হয়ে যাবে বা আমার কিছু বলতেই হবে না। কেননা এর আগের বার যখন আমি তুলসী মালা গলাতে নিয়েছিলাম তখন সেটা মানে বাড়িতে একটু ঝামেলা হয়ে তারপর সেটা খুলে ফেলতে হয়েছিল। তো 2026 সাল পড়তে পড়তে আমার 16টা স্বপ্নের মধ্যে থেকে 2টো পূরণ হয়ে গেছে। সেটা হলো মানে মেন তো এটা, আমি যদি মালা জপ করি আমাকে যেন লুকিয়ে জপ না করতে হয়। আমার মেন এটা ছিল, কারণ আমি বাড়িতে মালা জপ করতাম, আমি লুকিয়ে করতাম। কেননা বাড়ি থেকে ভাবতো আমি কি না কি একটা হয়ে যাবো। ওকে, বলতে গেলেও হাসি পাচ্ছে আমার এসব কথা। তো যাই হোক গেল। তো এটা নিয়ে সবথেকে আমার বেশি টেনশন ছিল। আর যেটা আরেকটা কথা সেটা হলো আমার ছিল আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সেখানে আমার ফলোয়ার্স হবে। তো যাই হোক, কোনো রকম কোনো কিছু করে সেখানে আমার স্বপ্ন ছিল 10,000-এর। তো সেটা 31শে ডিসেম্বর সেটা হয়ে যায়। আমার ছিল জানুয়ারিতে, মানে ড্রিমসগুলো বানিয়েছিলাম 26-27 তারিখে। আমি আবার একটু আগের খরিদ্দার, ঠিক আছে। তো আমি আগে থেকে লেখালেখি শুরু করে দিয়েছিলাম যে আমার এই চাই। তো 31শে ডিসেম্বর ইনস্টাগ্রামের একটা যে মানে একটা ছিল মাথার মধ্যে, সেটা পূরণ হয়ে যায় কোনো রকম করে। আর তারপর ছিল, এটা টাফ ছিল, বাট এটা আই থিঙ্ক 4-5 তারিখে আমার বাবা বলে কি যে দীক্ষা নিতে হবে বাড়ির সবাইকে নতুন করে। দীক্ষা নিলে তো গলাতে তুলসী মালা নিতে হয় না? বলছে হ্যাঁ, দীক্ষা নিলে তো তুলসী মালা নিতে। আমি আমি পুরো আমি এত খুশি আমার, মানে আচ্ছা কী হলো ব্যাপারটা, এরকম এরকমভাবে হয়ে যাবে আমি সেটা ভাবিনি। তো আমাকে ওকে, এটা নিয়ে আমি বেশি কথা বলা যাবে না, কারণ আমি যদি বেশি আর কথা বলি আমাকে বলবে তুমি বেশি পাকামো করো না। মানে আমি যেটা কথা বলবো সেটাই দেখা গেলো ব্লান্ডার যদি হয়ে যায়। তো আমি বাস চুপচাপ করে আমি থাকি। তো আমাদের ডেট ফিক্স হয় 15 তারিখে দীক্ষা নেওয়ার, আমরা মন্দির থেকে নেব। তো সেই ডেটটা কিছু একটা কারণের জন্য সেই ডেটটা 16 তারিখে হয়। তো ফাইনালি আমি নিতে পেরেছি। আমাকে মানে প্রথমে যখন ওই তিলক পরায়, তারপর এই তুলসী মালা পরায়, তখন অনেক কিছু শেখালো, অনেক কিছু বলল। যে পুরোহিত ছিল মন্দিরের, মানে যে দীক্ষা দিয়েছেন তিনি হলেন আর একজন, আমাদের যে গুরুদেব তিনি অন্য একজন হলো। হ্যাঁ, ফাইনালি আমি দীক্ষাটা নিয়ে নিই। তারপর আমি মালা জপ করতাম, আমি আমার মতন করে করতাম। আমি এইসব কর গুনতে জানতাম না, কর গুনে গুনে কী করে মালা জপ করে সেটা শেখালো গুরুদেব। তারপর বাবা মা নিল, দাদা বৌদি নিতে পারিনি, দাদা বৌদির একটা প্রবলেম হয়েছে, দাদা বৌদি পরের সপ্তাহে নেবে। তো আমি, মা আর বাবা আমরা 3জন যাই হোক নিলাম নতুন করে। দেন সব খাওয়া দাওয়া হলো মন্দিরে, সবাইকে মানে অনেকে 100-150 জনের আয়োজন ছিল, সবাই খেলো। খাওয়ার পরে বাড়িতে আসলাম। মানে আমি আমাকে সবাই বলছে যে তোকে তুলসী মালা গলাতে নিয়ে ভালো লাগছে। আমি জানি না এটা আমার মধ্যের পজিটিভিটি নাকি, যে তুলসী মালার ওপর আমি এত অবসেসড, সেই জন্য কি আমাকে এত ভালো লাগে, আমার কোনো আইডিয়া নেই। কিন্তু জানি না কেন গাইজ আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। হ্যাঁ, আমি আমি প্রচুর ভালোবাসি এটা। আমি বারবার বলেছি যে কেউ আমাকে সোনা গিফট করলেও বা সোনার কোনো একটা গলার মোটা হার বানিয়ে দিলেও আমি এতটা এক্সাইটেড বা খুশি হতাম না আমি এখন যতটা হয়েছি। আই থিঙ্ক আমাকে ভালো লাগছে না,
ভালো লাগছে। 3 বছর আগে আমি গিয়েছিলাম বৃন্দাবনে। তখন আমার বৃন্দাবন এসব সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমার শুধু স্বপ্ন ছিল যে আমি সব জায়গাতে ঘুরবো, বাট মানে ভগবান ওইসব নিয়ে কোনো আইডিয়া ছিল না। কিন্তু আমার মাথার মধ্যে একটা কথা ছিল, মানে যে যদি ভগবান থাকে তাহলে এত খারাপ কেন হয়? এমন দেখো, যার যার খারাপ কাজগুলো সে মনে রাখতে পারে না, বাট বলে আমি এত ভালো করেছি, আমার সাথে এত খারাপ হওয়ার ছিল না, বাট কেন হয়? আমার মধ্যেও ছিল। তো আমার মধ্যে একটা কোশ্চেন ছিল যে আমাদের এত ভগবান সবার থেকে মেন ভগবানকে। র্যান্ডম, আজ থেকে 3 বছর আগের কথা। আর এখন আমি অনেক পড়াশোনা করার পর, অন্যান্য রকম বইপত্র পড়াশোনার পর আমি এখন জানতে পারলাম যে এখন যেটা বুঝতে পারি যে আমাদের মাথার মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, সেটা আমাদের কোথাও না কোথাও থেকে সেই অ্যান্সারটা মিলবেই, কোথাও না কোথা থেকে, এটা মেলারই। তো আমার মাথার মধ্যে আজ থেকে 3 বছর আগে পর্যন্ত এই কোশ্চেনটা ছিল যে সব থেকে বড় ভগবানকে। আমি প্রচুর কনফিউজ ছিলাম যে মা কালী বড় না শিব বড় না দুর্গা বড়, কে বড়? তো আমি আমার জীবনে অনেক কিছু ঘটার মানে যে যখন ঘটছিল তখন তার মধ্য থেকে আমি একদিন আমার কানে এই জিনিসটা আসে যে সব থেকে বড় যে ভগবান বলতে পারবা সবার উপরে, তিনি হলেন রাধারানী। আর রাধারানী যেখানে আছে সেখানে শ্রীকৃষ্ণ আছে, আর যেখানে শ্রীকৃষ্ণ আছে সেখানে রাধারানী আছে। মানে রাধারানী কৃষ্ণ ঠাকুর, রাধারানী কৃষ্ণ ঠাকুর, এরকম একটা ব্যাপার। কৃষ্ণ ঠাকুর অনেক নাটখাট আর রাধারানী অনেক সিধা সোজা, ঠিক আছে? তো ওনার কাছে কিছু চাইলে উনি এভাবে দিয়ে দেয়, বাট কৃষ্ণ ঠাকুর দেয় না, ঠিক আছে? দেখো, আমার সম্পর্কটা ভগবানের সাথে এরকম, ঠিক আছে? তো আমি এরকমভাবে বলতেই পারি আমার ভগবানকে যে উনি এবি নাটখাট করে, বাট রাধারানী ওরকম করে না, ওকে? তো আমি একটা জিনিস বলবো যে জীবনে এমন না যে এইসব রাস্তাতে আসার পর বা তুমি নাম জপ করলে বা কোনো কিছু করলে জীবনে আর কোনো প্রবলেম আসেই না, এরকমটা কিন্তু মোটেও না। তুমি যখন মানে এসব করো না, তুমি নাম জপ করো বা অনেক ভগবানের প্রতি যখন বিশ্বাস রাখো, নিজের জীবনকে সমর্পণ করে দাও, তখন তোমার জীবনে যখন কোনো প্রবলেম হয় তখন সেটা তুমি কি করে ম্যানেজ করবে সেটা বুঝতে পারো। বা দেখা গেলো একটা ডিপ্রেশন টাইপের কোনো একটা ব্যাপার হচ্ছে, বাট তুমি ডিপ্রেশনের মধ্যে যাও না, সেটা থেকে আগেই বেরিয়ে যাও। মানে এরকমটা হয়, কেননা আমি আমার জীবনে দেখছি, আমি 3 বছর আগে আমি একটা বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। সেই সব জিনিস আমি অবশ্যই এখানে নিয়ে আসবো না, কিন্তু তখন ধরো আমি একটা জিনিস নিয়ে প্রায় 1 বছর সাফার করেছিলাম। কিন্তু এখন তারপর আমার জীবনে কত বড় বড় ঘটনা ঘটে গেছে ওই বৃন্দাবন থেকে আসার পর, বাট আমি কখনো ডিপ্রেস হইনি। আমি প্রচুর কান্নাকাটি করেছি, প্রচুর এসব মানে ধরো জীবনে যখন কোনো আনএক্সপেক্টেড একটা জিনিস আমরা এক্সপেকটেশন করে থাকি, সেই জিনিসটা যখন হয় না, সেটা জব বলো, রিলেশন বলো, যে কোনো কিছু হয় না, তখন কিন্তু কষ্ট লাগে। বাট এমন না যে কষ্ট নিয়ে আমি কষ্ট মধ্যে পড়েই থাকবো এরকমটা না। ভগবানের নাম নিই, নাম জপ করি, বাস পুরো মাস্ত থাকি। তো আই থিঙ্ক এটাই যে মানে এই রাস্তাতে আসলে এমন না যে তোমার জীবনে প্রবলেম আসে না, বাট প্রবলেম আসে, কিন্তু প্রবলেমকে কী করে তুমি ম্যানেজ করবে সেটা তুমি শিখে যাও, বা ভগবান তোমাকে তার থেকে বের করে নেয়। তো আমি তো এটাই বলবো গাইস। আমি জানি না আমি কী সব কথাবার্তা বলেছি, তোমরা আসতে পারো, তুমি শুধু রাধা নাম জপ করতে পারো। আমাকে তো ধরো মন্ত্র দিয়েছে, তোমার সব কিছুতেভাবে বলা যায় না, বাট আমাকে সব মন্ত্র দিয়েছে সেগুলোও করতে, আবার সেখানে যেটা মহামন্ত্র জপ সেটাও করতে। তারপরে আমি তো রাধা নামে তোমার কোনো শেষ নেই, তো করতে পারো গাইস। প্রচুর চেঞ্জ হয় জীবন, আর জীবন চেঞ্জ না হলেও তোমার যে মাইন্ডসেট বলবো বা মনের মধ্যে যেটা শান্তি সেটা আসে। আর একটা আমার যেটা রিয়েলাইজেশন সেটা হলো প্রচুর টেনশন করতাম এটা কী হবে। আমার ইউটিউব চ্যানেল নিয়েও আমি প্রচুর টেনশন করতাম একটা সময়, যে সাবস্ক্রাইবার কবে হবে, কবে বাড়বে, তো কবে ভালো ভিউজ আসবে। আমি এত টেনশন করতাম আমার চ্যানেল নিয়ে। এখন আমি আমার চ্যানেল নিয়েও টেনশন করি না, যবে হবে ভগবান আমার জীবনকে আমি এরকম করে দিয়েছি, ভগবান যেদিন চাইবে সেদিন হবে। আমার এখন কোনো, আমি পুরো মাস্ত আছি। আমার যদি এখন এরকম যে আমার এখন চাকরি হলেও ভালো, না হলেও ভালো, না হলে ভালো না, আমি ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বড় কিছু করতে পারলে খুবই ভালো, আর না করতে পারলে ভগবানের অন্য কিছু থাকবে প্ল্যানিং। আমার এখন যদি বাড়ি থেকে দেখে শুনে আমাকে বিয়ে দিয়ে দেয়, তাও সেখানে দেখা যাবে। আমার জীবনে আমার কোনো টেনশন নেই। আমার স্বপ্ন আছে প্রচুর, আমি সেগুলো ভিজুয়ালাইজ করি। আমি ভগবানকে বলি এই আমার ইচ্ছা, আমাকে এইগুলো দিও, একদিন তো মরে যাব, বাট আমি এগুলো এক্সপিরিয়েন্স করতে চাই। এইটুকু কথাবার্তা, আমার জীবন তোমাকে সমর্পিত। তো গাইজ, আমি সিরিয়াসলি আমি জানি না আমার চ্যানেল কবে গ্রো করবে, কি হবে, আমার কথা কাদের ভালো লাগবে কাদের ভালো লাগবে না, কোনো আইডিয়া নেই। বাট আমি পুরো চিল আছি। আর সত্যি কথা বলবো, জীবনে মানে আমি শান্তিতে ঘুমাতে পারি, এটা আমার সবথেকে বড় জিনিস, জানেন তো।
যে প্রচুর আমি আমি আমার প্রচুর দেখেছি, আমি যারা অনেক মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, মানে এক এক মাসে লাখ লাখ টাকা ইনকাম করে, আমি তাদের সাথে মিশে দেখেছি বা কথা বলে দেখেছি যে তারা রাতে ঘুমাতে পারে না চিন্তাতে, ঠিক আছে। বাট আমি এখনও ইনকাম করি না, বাট আমি প্রচুর হ্যাপি আছি, আর আমার জীবনে যেটা হবে আমি সেটার জন্য রেডি, ভালো জিনিসের জন্য, ঠিক আছে। আমি রাতে শান্তিতে ঘুমাতে পারি, আর আমি ভগবানের উপরে বিশ্বাস রাখি, আমি প্রচুর হ্যাপি আছি। তাই আমি বলবো তোমরাও জীবনটাকে না ভগবানকে সমর্পিত করে দাও। অবশ্যই কাজ করা অবশ্যই দরকার, ঠিক আছে, কিন্তু দিন শেষে জীবনটা এই যে মানে একটা বিশ্বাস রাখা যে আমার সাথে যেটা হলো সেটা ভগবান তোমার ইচ্ছাতে হলো, তুমি এটা চেয়েছো তোমার ইচ্ছাতে হলো। আই থিঙ্ক এটা করার পর আর কোনো টেনশন থাকে না। আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি গাইজ, সবার আলাদা আলাদা। তো গাইজ ভগবানের উপর বিশ্বাস রাখো, আর জীবনে যেটা ইচ্ছা সেটা করো। আর একটা কথা বলবো, কাউকে ভয় পেও না, কাউকে ভয় পেয়ে কোনো ডিসিশন নিও না, হ্যাঁ, কারণ ভয় প্রচুর বাজে জিনিস। ভয় পেয়ে কখনো কোনো ডিসিশন নিতে যেও না, আর ভগবানের উপর বিশ্বাস রাখো, ভগবান একদিন সব ঠিক করে দেবে, ঠিক আছে। তো বাই, রাধে রাধে।